হুম প্রথম সূত্র হচ্ছে আধারোধিকরণম। আধারোধিকরণম, ঠিক আছে। এর কি অর্থ? কর্তৃকর্মদ্বারা তন্নিষ্ঠক্রিয়াयाः आधारः अधिकरणसंगः स्यात्। কর্তৃকর্মদ্বারা তন্নিষ্ঠক্রিয়াयाः आधारः अधिकरणसंगः स्यात्। সূত্রার্থ কি বলছে যে স্যার যে বিভক্তিটা করালেন না? করাবো, একটা প্ল্যানে চলছে, করাবো, ঠিক আছে। এইরকম মাথায় আছে যে এইটা করিয়ে নিই, এইটা সোমবারের মধ্যে শেষ হয়ে যাবে। সোমবারের মধ্যে শেষ হয়ে গেলে তারপরে যে ক্লাসগুলো হবে হয়তো ষষ্ঠী বিভক্তির 2 কি 3টে করে সূত্র হবে, আর বাকিগুলো অভ্যাস হবে, পুরো ইয়েটা নিয়ে অভ্যাস হবে। তাহলে এদিকে ষষ্ঠী বিভক্তি শেষ হয়ে যাবে, তোমাদের এইদিকে মানে পুরো প্র্যাকটিস রিভাইজ চলবে। কি বললাম বুঝে গেল? আমি লেফট হয়ে গেলাম। হ্যাঁ, আমার মানে ফোনে না চার্জ নেই, ফোনটা বোধহয় খারাপ হয়ে যাচ্ছে, মানে চার্জই থাকছে না। হুম, ঠিক আছে, দেখো রেকর্ডিং দিয়ে দেবো। চলো, তাহলে কি হলো? সূত্রার্থ কি হবে? স্যার চতুর্থীও, অর্চনা, অর্চনা শোনা যায় না কি বললে? স্যার চতুর্থীও তো কিছুটা বাকি আছে স্যার, হ্যাঁ দিকটা আমরা হ্যাঁ এখন বাকি আছে, পর্যন্ত করিয়ে পরে দেবো, পারবো। চিন্তা করিয়ে হ্যাঁ, করিয়ে দেবো। শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। হুম। কর্তৃনিষ্ঠ ও কর্মনিষ্ঠ যে ক্রিয়া, তার যে আধার, সেই আধারের অধিকরণ সংজ্ঞা হয়। কর্তৃনিষ্ঠ ও কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার, সেই ক্রিয়ার যে আধার, সেই আধারের অধিকরণ সংজ্ঞা হয়। কর্তৃনিষ্ঠ ও কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার, সেই আধারের অধিকরণ সংজ্ঞা হয়, ঠিক আছে না? যেমন উদাহরণ কি হবে? উদাহরণ না দিয়ে আর একটাকে সূত্র পড়াই, দিয়ে উদাহরণটা বলছি। অধিকরণে বা সপ্তম্যধিকরণে চ, পরবর্তী সূত্র হচ্ছে সপ্তম্যধিকরণে চ। সপ্তম্যধিকরণে চ অর্থাৎ অধিকরণে সপ্তমী স্যাৎ। সূত্রার্থ কি না, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। তার মানে দেখো, প্রথমত অধিকরণ সংজ্ঞা কার হয়? অধিকরণ কারক সংজ্ঞা কার হয়? আধারের হয়। অধিকরণ কারক সংজ্ঞা কার হয়? না, আধারের হয়। আধারের অধিকরণ কারক সংজ্ঞা হয়। কিন্তু সেই আধারটা কিমনিষ্ঠ, সেই আধারটা থাকে কোথায়? কর্তার মধ্যে থাকে। কর্তৃনিষ্ঠ, নিষ্ঠ মানে থাকা, নিষ্ঠ মানে থাকা। সেই আধারটা কোথায় থাকে? কর্তৃনিষ্ঠ এবং কর্মনিষ্ঠ। সেই আধারটা কোথায় থাকে?
কর্তৃনিষ্ঠ এবং কর্মনিষ্ঠ। তার মানে আধারের অধিকরণ সংজ্ঞা হয় প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ওই অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। যার অধিকরণ কারক সংজ্ঞা হয় তাতে সপ্তমী বিভক্তি হয়। যার অধিকরণ কারক সংজ্ঞা হয় তাতে সপ্তমী বিভক্তি হয়। ঠিক আছে, যার অধিকরণ কারক সংজ্ঞা হয় তার সপ্তমী বিভক্তি হয়। ঠিক আছে, উদাহরণ কি হলো? উদাহরণ ধরে বলা হলো যে দুইজন মুনি দুটি বনে বাস করছে। অনুবাদ করো তাড়াতাড়ি। দুইজন মুনি দুটি বনে বাস করছে। দুইজন মুনি দুটি বনে বাস করছে। কি হবে? দুইজন মুনি দুটি বনে বাস করছে, কি হবে? মুনিः বনে বসতः। মুনিহি বনে বসতঃ। এটা তো অর্চনা বলেছে, তাই তো? আর কেউ কিছু বলবে এই নিয়ে? কোনো দাদা এটা এটা মুনি বনে বনয় বসত হবে হবে মানে আর মনিটাতে দীর্ঘিকার হবে তো। হ্যাঁ হ্যাঁ মুনিটা দীর্ঘিকার। মনিটাতে হ্যাঁ, দীর্ঘিকার হবে, কারণ হস্যিকার মানে 1 বছর, দীর্ঘিকার তো 2 বছর। ও বনয় হবে কারণ বনটা হচ্ছে আধার, বসত। তাহলে বনে কি হবে? বনে বনয় ফল শব্দের মতো হবে তো। বনয়োহ, তাই তো? বনয়োহ। হ্যাঁ, প্রকার এটা এখানে এখানে আর কেউ কোনো কারেকশন করবে? এখানে আর কেউ কোনো কারেকশন করতে চাইবে না? ঠিক আছে, ঠিক আছে, নাকি কারেকশন করবে কোনটা? ঠিক আছে, তাই তো? তাই বন শব্দটা তো ফল শব্দের মতো। হ্যাঁ, তাহলে দুটি বনে, এখানে বন তো অধিকরণ, অধিকরণ মানে এখানে সপ্তমী বিভক্তি হবে। তাহলে ফল শব্দের সপ্তমী প্লাস দুটি বন, তাহলে তাহলে দ্বিবচন। বন শব্দ ফল শব্দের মতো। আর এখানে বন শব্দটা হলো আধার এখানে, বা অধিকরণ। আর দুটি বন বলেছে, তাই আধারের দ্বিবচন, অধিকরণের দ্বিবচন, মানে সপ্তমীর দ্বিবচন হবে। তাহলে বনয়ঃ হলো। অর্চনা বুঝে গেল? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। হুম। আধারের প্রকারভেদ। আধার 3 প্রকার: ঔপশ্লেষিক, অভিব্যাপক, বৈষয়িক। আধার 3 প্রকার: ঔপশ্লেষিক, অভিব্যাপক এবং বৈষয়িক। এই হচ্ছে আধার 3 প্রকার। দেখো, ঔপশ্লেষিক, যে আধেয় বস্তুটি আধারের একদেশে সংযোগ সম্বন্ধে থাকে তাকে বলে ঔপশ্লেষিক আধার। যেমন বৃক্ষে কপিঃ উপবিশতি। বৃক্ষে কপিঃ উপবিশতি। বাঁদরটি
গাছে বসে আছে বা হনুমানটি কর, ঠিক আছে, হনুমানটি গাছে বসে আছে, কপি মানে হনুমান, কপি হনুমান, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখানে আধার কোনটা, আধেয় কোনটা, কি উত্তর হবে? আধার কোনটা? আধেয় আধেয় হচ্ছে কপিহি, আর আধার হচ্ছে বৃক্ষ। আধার হলো বৃক্ষ, তাই তো, আধার বৃক্ষ, আর হ্যাঁ। আধেয় হচ্ছে কপিহি। কপি। হুম। তাহলে কি বলা হয়েছে? যে আধেয় বস্তুটি যে আধেয় বস্তুটি, ঠিক আছে, যে আধেয় বস্তুটি আধারের একদেশে থাকে, আধারের একদেশে থাকে, একদেশে থাকে তার মানে হচ্ছে, মানে ওই যে আধেয় বস্তুটা মানে হচ্ছে কপিটা, আধেয় বস্তু মানে কপিটা, সে কি সে কি সম্পূর্ণ গাছটা জুড়েই থাকে? সে কি সম্পূর্ণ গাছটা জুড়ে থাকে? না। না। তাহলে আধারের একদেশে থাকে মানে একটা অংশে থাকে, তাই তো, আধারের একদেশে থাকে বা একটা অংশে থাকে। এই জন্য হুম, এই জন্য একে বলা হচ্ছে ঔপশ্লেষিক আধার। ঔপশ্লেষিক আধার বলতে ওটা কি বোঝায়? যেখানে আধেয় বস্তুটা আধারের একদেশে অবস্থান করে, সেটা হয় ঔপশ্লেষিক আধার। ধরো বলা হলো যে বালকঃ কটে আসতে, বালকটি বা বালকটি কার্পেটে বসে আছে, ঠিক আছে, বালকটি কার্পেটে বসে আছে। কার্পেট মানে একটা যে ওটা কি বলে, এগুলো কার্পেট কি কি বলে, শতরঞ্চি, ঠিক আছে, ওই শতরঞ্চি। এখন শতরঞ্চিটা বড় করে বিছানো আছে, সমগ্র শতরঞ্চি জুড়ে কি বালকটা বসে আছে? সমগ্র শতরঞ্চি জুড়ে বালকটা বসে থাকে না। তাহলে বালকটা থাকে কোথায়? ওই শতরঞ্চির একটা অংশে। হুম, এইটা হচ্ছে, তাহলে এটা গেল ঔপশ্লেষিকের উদাহরণ। অভিব্যাপক, যে আধেয় বস্তুটি সম্পূর্ণ আধারেই ওতপ্রোতভাবে বিরাজ করে, তাকে বলে অভিব্যাপক আধার। যে আধেয় বস্তুটি আধারেই ওতপ্রোতভাবে বিরাজ করে, মানে সম্পূর্ণ আধার জুড়ে আধেয়টা থাকে, সম্পূর্ণ আধার জুড়ে আধেয়টা থাকে। উদাহরণ ধরে বললাম, তিলেষু তৈলমস্তি, তিলে তেল আছে। এখানে আধার কোনটা, আধেয় কোনটা? তিলেষু তৈলমস্তি, আধার কোনটা, আধেয় কোনটা? আধেয় হচ্ছে তৈলম, আর আধার হচ্ছে তিলেসু। আধার হচ্ছে আধার, আধারটা কি বললে?
স্যার আধেয় বস্তু যেটা সেটা হচ্ছে তৈলম, আর আধার যেটা হচ্ছে সেটা হচ্ছে তিলেশু। এখন তুমি বলতে পারবে যে এই যে আধেয়টা, এখন তুমি বলতে পারবে যে তিলটা, ঠিক আছে, আধেয়টা মানে সরি তৈলটা তিলের একদেশে আছে, বলতে পারবে এটা? না, সম্পূর্ণ জায়গাটা জুড়েই মানে আছে। তৈল যে আধেয় বস্তুটা সেটা তিলের একদেশে আছে, এটা বলা যায় না বা বলা যাবে না। সেই হুম। জন্য এরকম বলা বলা যেতে পারে যে তৈলমস্তি, তেল আছে কোথায় আছে? তিলেষু। তিলটা হচ্ছে আধার, কিন্তু কিরকম আধার? অভিব্যাপক আধার। কেন অভিব্যাপক আধার? কারণ এখানে যে আধেয় বস্তুটা সম্পূর্ণ তিল জুড়ে আছে, সম্পূর্ণ তিলে আছে, মানে সম্পূর্ণ যে আধার বস্তু সেখানে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই এখানে হচ্ছে অভিব্যাপক আধার। ধরো বলা হলো সর্বস্মিন আত্মা অস্তি, আত্মা সর্বত্রই আছে, তাহলে এখানে কোনটা? এখানে সর্বস্মিন, এটা হচ্ছে অধিকরণ। অধিকরণ কোন অধিকরণ কার হয়? আধারের হয়। কিরকম আধার? সর্বস্মিন কিরকম আধার? অভিব্যাপক আধার। কেন অভিব্যাপক আধার? কারণ আত্মা সর্বত্রই আছে, আত্মা সর্বত্র বিরাজমান। তুমি বলতে পারবে না যে আত্মা আমাদের বাড়ির ছাদে নেই, আত্মা ওই গাছের ডালে নেই, আত্মা সর্বত্র বিরাজমান। একইভাবে ঈশ্বরঃ সর্বত্র বিরাজতে, এখানে যদিও সর্বস্মিন করো, ঠিক আছে, এই যে স্থানে কোন অর্থে অধিকরণ? অভিব্যাপক আধার অধিকরণ। বুঝে গেল? স্যার সর্বত্র হলে কি হতো? সর্বত্র হলে তোমাদেরকে বোঝানোটা চাপ হয়ে যাবে। কেন চাপ হয়ে যাবে? সর্বত্র এখানে অধিকরণ, এখানেও অধিকরণ, অধিকরণে সপ্তমী আছে। ওই যে সর্বশব্দ তার সঙ্গে ত্রল প্রত্যয় হয়েছে, ত্রল প্রত্যয়, ত্রল প্রত্যয়টা অধিকরণের দ্যোতক। একটা সূত্র আছে সপ্তম্যাস ত্রল, ওটা সহজে বোঝানো যাবে না, সেই জন্য ওটা কেটে দিলাম। ওখানে সর্বশব্দের সঙ্গে ত্রল, ত্রলটা, ত্রলের অর্থ কি? ত্রলের অর্থ সপ্তমী। আর এখানে ডাইরেক্ট সর্বস্মিন, এখানে ই প্রত্যয় আছে, মানে সর্বযুক্ত ই ইজগল টু সর্বস্মিন, ওখানে সর্বযুক্ত ত্রল ইজগল টু একই অর্থ, দুটোর অর্থই আধার বা দুটোর অর্থই অধিকরণ। কিন্তু এখানে ডিরেক্ট যে বিভক্তিটা সেটা আছে, ওখানে ত্রল প্রত্যয় আছে। কি বললাম বোঝা গেল অর্চনা? হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম। পরবর্তী হচ্ছে আর একটি কি জানো? বৈষয়িক আধার। বিষয়তা সম্বন্ধে, যে বিষয়তা সম্বন্ধে আধেয় বস্তুটি যদি আধারে থাকে তাকে বলে বৈষয়িক আধার। বিষয়তা সম্বন্ধে, এখন তুমি ধরে নেবে যে ওই যে অভিব্যাপক আধার এবং ঔপশ্লেষিক আধার, এই দুটো আধার যদি না থাকে তখন কিন্তু সেটা বৈষয়িক আধারে চলে যাবে। কিরকম? এর 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 উদাহরণ কিরকম হয়? ধরো বলা হলো মোক্ষে ইচ্ছা অস্তি, মোক্ষে ইচ্ছা অস্তি, এখানে
এখানে আধার কোনটা, আধেয় কোনটা? আধেয় হচ্ছে ইচ্ছা, আর আধার হচ্ছে মোক্ষে। মোক্ষে, এটা হচ্ছে আধার। এখন এই যে মোক্ষে ইচ্ছা অস্তি, এ মোক্ষে এর অর্থ হচ্ছে মোক্ষ বিষয়ে। মোক্ষে আছে তো, এর অর্থ অ্যাকচুয়ালি মোক্ষ বিষয়। এই যে মোক্ষ এবং ইচ্ছা, এদের মধ্যে সম্বন্ধ হবে বিষয়তা। ঠিক আছে, এগুলো ন্যায়ের বিষয়। ইচ্ছা, দ্বেষ, এরকম মোট ইচ্ছা, দ্বেষ, আরো কয়েকটা গুণ আছে। এগুলো স্ববিষয়ক হয়, স্ববিষয়ক। স্ববিষয়ক মানে ইচ্ছা কখনো বিষয় ছাড়া হতে পারে না। ইচ্ছা কখনো বিষয় ছাড়া হতে পারে না, তার মানে ইচ্ছা সর্বদাই স্ববিষয়ক বা স্ববিষয়িকা। ইচ্ছা স্ববিষয়িকা, তার মানে কি? যদি বলা হয় যে আমার ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে, তখন প্রশ্ন হবে কোন বিষয়ে ইচ্ছা হচ্ছে। তুমি বললে না আমার কোনো ইচ্ছার কোনো বিষয় নেই কিন্তু ইচ্ছা হচ্ছে, এটা এইরকম হতে পারে না। আমার ইচ্ছা হচ্ছে, কোন বিষয়ে ইচ্ছা হচ্ছে সেই ইচ্ছার একটা বিষয় থাকবে। মানে ইচ্ছা হওয়া মানে সেই ইচ্ছার একটা বিষয় থাকবে। ধরো বললাম আমার ক্রোধ হচ্ছে, ক্রোধ হচ্ছে, তখন প্রশ্ন হবে কোন বিষয়ে ক্রোধ হচ্ছে? না কোনো বিষয় নেই। না, এইরকম হতে পারে না। ক্রোধ হচ্ছে মানে একটা বিষয় থাকবে। তাই ক্রোধ স্ববিষয়ক, ইচ্ছা স্ববিষয়ক। হ্যাঁ, জ্ঞান, জ্ঞান আছে, জ্ঞানটাও স্ববিষয়ক। যদি বলা হয় আমার জ্ঞান হচ্ছে, তখন প্রশ্ন করব কোন বিষয়ে জ্ঞান হচ্ছে? না কোনো বিষয়ে জ্ঞান হচ্ছে না। আরে বাবা, কোনো বিষয়ে জ্ঞান, যদি জ্ঞানের যদি বিষয় না থাকে তাহলে জ্ঞানই হবে না। আমি কোনো বিষয়ে চিন্তা করছি, আমার জ্ঞান হচ্ছে, আমি আমার মনের মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেই জ্ঞানের তো একটা বিষয় থাকবে। মানে নির্বিষয়ক জ্ঞান হতে পারে না। কি বললাম, বোঝা গেল? কি বললাম বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, না কঠিন হয়ে গেল বিষয়? না কঠিন হয়ে গেল? না না, ঠিক আছে। তাহলে এই যে ইচ্ছা, ঠিক আছে, ইচ্ছা, ইচ্ছার বিষয় কি এখানে? মোক্ষ। মোক্ষ। মুখ্য। তাহলে দেখো, এইভাবে এইভাবে এগুলো মানে ন্যায় অনুসারে কল্পনা করা হয়, যে কল্পনা নেই, এগুলো ন্যায়ের সিদ্ধান্ত বলা, এইভাবে ন্যায়ের সম্বন্ধ নির্ণয় করা হয় ন্যায়তে। ইচ্ছার বিষয় কি তাহলে? মোক্ষ। ঠিক আছে, ইচ্ছার বিষয় মোক্ষ। তাহলে মোক্ষ হচ্ছে বিষয়, আর ইচ্ছার বিষয় আছে, তাই তো? ইচ্ছার বিষয় আছে। ইচ্ছার বিষয় যদি মোক্ষ হয় তাহলে ইচ্ছার একটা বিষয় আছে, হ্যাঁ কি না? ইচ্ছার হ্যাঁ আছে। বিষয় যদি মোক্ষ হয় তাহলে ইচ্ছার একটা বিষয় আছে। তাহলে ইচ্ছা কি হবে? মোক্ষ হচ্ছে বিষয়, তাহলে ইচ্ছা কি হবে? বিষয় ইচ্ছা আছে, বিষয় আধেও। আছে যার, তাকে কি বলবো? বিষয় আছে যার, তাকে কি বলবো? বিষয়তা। বিষয়। বিষয়ী। ধন আছে যার, কি বলা হয়? ধ্বনি। ধনী। ধ্বনি। তাহলে বিষয় আছে যার, বিষয়ী। বিষয়ী। বিষয়। দেখো, এই এই বিষয়ের মধ্যে কি থাকে? বিষয়ের মধ্যে থাকে বিষয়তা। আর এই বিষয়ীর মধ্যে কি থাকবে? বিষয়িতা। যখন আমি সম্বন্ধটা টানবো, এই যে এই ইচ্ছা থেকে যখন আমি মোক্ষের দিকে যাব, তখন সম্বন্ধ হবে বিষয়তা। মোক্ষ থেকে যখন ইচ্ছার দিকে আসব, তখন সম্বন্ধ হবে বিষয়িতা। তাই ইচ্ছার বিষয় কি? মোক্ষ। এইভাবে ধরে আমি ইচ্ছা থেকে মোক্ষে যাব, তাহলে সম্বন্ধ কি হবে? বিষয়তা। যদিও এত কিছু কল্পনা করার দরকার নেই, এসব কল্পনা করলে মাথা গুলিয়ে যাবে।
আমি জাস্ট প্রসঙ্গক্রমে জিনিসটা বললাম, বোঝালাম, ঠিক আছে। ধরো বলা হলো যে অঙ্কিতা আছে না, অঙ্কিতা? হ্যাঁ স্যার আছি। ধরো অঙ্কিতা বলল ফুচকায়াম ইচ্ছা অস্তি, তাহলে এখানে কি হবে? এখানে এই যে এখানে সপ্তমী হয়েছে, এখানে এখানে অধিকরণে সপ্তমী হয়েছে, অধিকরণ সংজ্ঞা কার হয়? আধারের হয়। তাহলে এই যে ফুচকায়াম, এখানে কোন অর্থে আধার? এখানে কোন অর্থে আধার? বৈষয়িক আধার। বৈষয়িক আধার। অঙ্কিত, বোঝা গেল? হুম। হুম, এইরকম এইভাবে এগুলো দেখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? আধার 3 প্রকার, ঠিক আছে। অভিব্যাপক, ঔপশ্লেষিক, বৈষয়িক, আমরা প্রত্যেকটা উদাহরণ দেখলাম এবং আধারের সূত্র দেখলাম। এই অধিকরণ সংজ্ঞা বিধায়ক সূত্র দেখলাম। অধিকরণে কোন বিভক্তি হয়, সপ্তমী হয়, সেটাও দেখলাম। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটা বার্তিক আছে, সাধ্য সাধু প্রয়োগে চ। কি বলছে? সাধু ও অসাধু শব্দের প্রয়োগে যার প্রতি সাধু, যার প্রতি অসাধু এইরূপ বোঝায়, তাতে সপ্তমী হয়। দেখো এখানে কিন্তু আধারের বিধান দিচ্ছে না, এখানে এখানে অধিকরণের বিধান দিচ্ছে না, এখানে ডাইরেক্ট সপ্তমী করছে। কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো। এখানে কিন্তু কি হচ্ছে, এখানে ডিরেক্টলি সপ্তমীর বিধান দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো? সাধু এবং অসাধু শব্দের প্রয়োগে যার প্রতি সাধু, যার প্রতি অসাধু, তাতে সপ্তমী হয়। উদাহরণ দেওয়া হলো, ধরো অনুবাদ করো। সীতা ব্যাকরণে সাধু। সীতা না, এটা ইয়ে করো, ভবেশ। দুর্যোধন কৃষ্ণের প্রতি অসাধু। কুইক কুইক। ভবেশ ব্যাকরণে সাধু। সাধু দাঁড়াও, এটা হবে কি হবে? ভবেশ। হবে ভবেশ ব্যাকরণে সাধু। সাত। হুম, আর পরেরটা? এটা হবে দুর্যোধন কৃষ্ণে কৃষ্ণে সাধু অসাধু। অসাধু, ঠিক আছে। এখানে উদাহরণ আছে, যেগুলো বইতে আছে অ্যাকচুয়ালি। কৃষ্ণ মায়ের প্রতি সাধু। সুকন্যা, বলো তো সুকন্যা।
কৃষ্ণ মামার প্রতি অসাধু। সুকন্যা আছো? হ্যাঁ হ্যাঁ আছে। বলো। কৃষ্ণ মায়ের প্রতি সাধু, এটা কৃষ্ণ উম, না, মাতৃ শব্দের সপ্তমীর এক বচনে মাতরি হয়তো। মাতরি। হ্যাঁ, মাতরি সাধু। দাঁড়াও, ওয়েট। কৃষ্ণ মাতরি সাধু। আচ্ছা। ওয়েট। অন্তরা আছো? অন্তরা, বলো পরেরটা। কৃষ্ণ মামার সংস্কৃত কি হবে? মাতুল। মাতুল মানে মামা সংস্কৃতে। মাতুল, বলো। সে কি হবে? মাতুলে অসাধু, মাতুলে। হুম। মাতুলে অসাধু। হুম। আরেকটা বার্তিক আছে, নিমিত্তাৎ কর্মযোগে। নিমিত্তাৎ কর্মযোগে। হুম। অর্থ কি আছে? যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, সেই নিমিত্তবাচক শব্দে সপ্তমী হবে। যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, সেই নিমিত্তবাচক শব্দে কিভাবে সপ্তমী হবে? যদি কর্মের সঙ্গে সেই নিমিত্তবাচক শব্দের সংযোগ সঙ্গ অথবা সমবায় সম্বন্ধ থাকে। কি বললাম? এখনো শেষ হয়নি অর্থটা। যদি যদি বাক্যে যেটা কর্ম তার সঙ্গে নিমিত্তবাচক শব্দের সংযোগ সম্বন্ধ অথবা সমবায় সম্বন্ধ থাকে। কি বললাম? সংযোগ সম্বন্ধ অথবা সমবায় সম্বন্ধ থাকে। উদাহরণ কি হবে? যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়। হুম। হুম। দেখো উদাহরণ দিচ্ছে, চর্মের জন্য বাঘকে হত্যা করা হচ্ছে।
চর্মের জন্য বাঘকে হত্যা করছে, কি হবে? চর্মের জন্য বাঘকে হত্যা করছে, কি হবে? চরমনি ব্যাঘ্র হন্তি। চর্মনি ব্যাঘ্রম হন্তি, কি করে হলো বলো তো? চর্মনি ব্যাঘ্রম হন্তি কি করে হলো? এখানে দেখো, বাঘকে হত্যা করা হচ্ছে, কেন হত্যা করা হচ্ছে? বাঘ চর্মের জন্য। চর্মের জন্য, তাহলে নিমিত্তবাচক শব্দ কোনটা? চর্ম। চর্ম। দেখো, প্রত্যেকটা সঙ্গতি যখন হবে তখন প্রত্যেকটা জিনিস দেখো কি করে হচ্ছে। যে নিমিত্ত বা কারণের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, এখানে ক্রিয়া কোনটা? হত্যা করা ক্রিয়া। হত্যাটা হচ্ছে ক্রিয়া, হত্যা করা ক্রিয়া। যে যে নিমিত্তের জন্য ক্রিয়া সম্পাদন করা হয়, ক্রিয়া কি? হত্যা করা। কেন হত্যা করছে? চর্মের জন্য। তাহলে নিমিত্তবাচক কোনটা? চর্ম। সেই নিমিত্তবাচক শব্দে সপ্তমী হবে, মানে চর্মপদে সপ্তমী হবে। চর্মপদে সপ্তমী, ঠিক আছে, চর্মপদে সপ্তমী হবে। কিন্তু কখন হবে বলছে, যদি বাক্যে যেটা কর্ম, সেই কর্মের সঙ্গে নিমিত্তবাচক শব্দের সংযোগ সম্বন্ধ অথবা সমবায় সম্বন্ধ থাকে। বাক্যে কর্মপদ কোনটা? বাক্যে কর্মপদ কোনটা? ব্যাঘ্র। ব্যাঘ্র হচ্ছে কর্মপদ। আর ওই যে ব্যাঘ্র যে কর্মপদ, সেই কর্মপদের সঙ্গে যেটা নিমিত্তবাচক পদ, মানে কোনটা নিমিত্তবাচক পদ কোনটা? চর্ম। চর্ম নিমিত্তবাচক পদ। তাহলে ওর সমবায় সম্বন্ধ অথবা সংযোগ সম্বন্ধ। এখন কি করে নির্ণয় করব সংযোগ সম্বন্ধ বলতে? কিরকম সংযোগ সম্বন্ধ বলতে? দুটো টাচে থাকবে। সংযোগ সম্বন্ধ বলতে দুটো বস্তু টাচে থাকবে, সংযোগে থাকবে। একটা খাতার উপরে একটা পেন আছে, একটা খাতা, তার উপরে একটা পেন আছে। তাহলে ওই দুটো বস্তু পরস্পর কি? ওই দুটো বস্তু পরস্পর সংযোগ সংযুক্ত। তাহলে খাতা ও পেন, এই বস্তু দুটি পরস্পর সংযুক্ত। একই সঙ্গে যদি বলা হয়, এই যে তোমরা সবাই অধিকাংশই বিছানায় বসে ক্লাস করছো, তাহলে বিছানা এবং তোমাদের মধ্যে কিসের সম্বন্ধ আছে? সংযোগ সম্বন্ধ আছে, ঠিক আছে। কিন্তু সমবায় সম্বন্ধ কোথায় থাকে? সমবায় সম্বন্ধ থাকে 5টা না 6টা স্থলে থাকে। সমবায় সম্বন্ধ 6টা স্থলে। কিরকম? দ্রব্য এবং গুণের মধ্যে থাকে। দ্রব্য এবং গুণ, দ্রব্য এবং গুণের মধ্যে সমবায় সম্বন্ধ থাকে। দ্রব্য যেমন ধরো বলা হলো একটা টেবিল, টেবিলটা পার্থিব দ্রব্য। টেবিলের মধ্যে যে গুণ আছে, ধরো রূপ, টেবিলটা ধরো কালো রঙের, ঠিক আছে, তাহলে কালো রংটা হচ্ছে গুণ। কারণ 24টা যে গুণ আছে, রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব পরত্ব অপরত্ব গুরুত্ব এরম যে 24টা গুণ আছে, তার মধ্যে রূপ হচ্ছে প্রথম। রূপ ও রসগন্ধ স্পর্শ, রূপ হচ্ছে একটা গুণ। তাহলে কালো রংটা হচ্ছে গুণ, আর টেবিলটা হচ্ছে পার্থিব দ্রব্য। তাহলে ওই যে কালো রং আবার টেবিল, ওই উভয়ের মধ্যে কি সম্পর্ক বা কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ। একটা গেল, তেমনি একটা আছে অবয়ব অবয়বী। অবয়ব এবং অবয়বীর মধ্যেও সমবায় সম্বন্ধ থাকে।
অবয়ব যেমন আমার হাতটা হচ্ছে অবয়ব, আর আমার যে সম্পূর্ণ শরীরটা এটা অবয়বী। অবয়ব আছে যার সে হয় অবয়বী। তাহলে হাত এটা হলো অবয়ব, আর সম্পূর্ণ শরীরটা হচ্ছে অবয়বী। তাহলে হাত এবং যে শরীর, এদের মধ্যে কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ। হাত হচ্ছে অবয়ব, আর এদিকে তোমার শরীর হচ্ছে অবয়বী। তাহলে এই যে বাঘ এবং চর্ম, এর মধ্যে কি সম্পর্ক আছে? সংযোগ না অবয়ব সমবায়, কোন সম্বন্ধ কি? হ্যাঁ, অবয়ব কোন সম্বন্ধ? অবয়বী সমবায় হ্যাঁ, সম্বন্ধ। অবয়ব সমবায় অবয়ব সম্পর্ক। অবয়বী সমবায় সম্বন্ধ আছে। অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ বললেও হবে, কিন্তু এখানে এটাই তোমাকে বলতে হবে সমবায় সম্বন্ধ। কারণ যেখানে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ থাকে সেখানে সমবায়ই থাকে। অবয়ব অবয়বী ভাব যেখানে থাকে সেখানে সমবায় সম্বন্ধই থাকে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তাহলে ক্রিয়া সম্পাদন করা হয়, ক্রিয়া কি? হত্যা করা ক্রিয়া। সে হত্যা করা ক্রিয়া, তার কারণ কি? নিমিত্ত কি? চর্ম। তাহলে সেই নিমিত্তবাচক পদে কি হবে? সপ্তমী হবে। যদি সেই নিমিত্তবাচক পদ, যদি বাক্যের যে কর্ম, যদি বাক্যে যেটা কর্ম তার সঙ্গে নিমিত্তবাচক শব্দের সংযোগ সম্বন্ধ বা সমবায় সম্বন্ধ থাকে, যদি বাক্যে যেটা কর্ম তার সঙ্গে নিমিত্তবাচক শব্দের, বাক্যে যেটা কর্ম তার সঙ্গে নিমিত্তবাচক শব্দের যদি সংযোগ সম্বন্ধ থাকে অথবা সমবায় সম্বন্ধ থাকে, তবেই সেখানে কি হবে? তবেই সেখানে সপ্তমী হবে। ক্লিয়ার? গেছে? হ্যাঁ স্যার। ধরে বললাম দুটি দাঁতের জন্য হাতিকে হত্যা করছে, কি হবে? দুটি দাঁতের জন্য হাতিকে হত্যা করছে, কি হবে? দন্তয় হস্তিং হন্তি। হস্তি, হস্তি, মুনিম। ঠিক আছে। দন্তয়োঃ হস্তিম হন্তি। বাহ, দেখো দন্ত এখানে অবয়ব, হস্তি অবয়বী, এদের মধ্যে সমবায় সম্বন্ধ আছে। আর দন্ত এখানে নিমিত্তবাচক পদ। তাহলে হন্তি হত্যা করা কেন হচ্ছে? নিমিত্ত কি? দাঁত। দাঁত হচ্ছে নিমিত্তবাচক শব্দ, ঠিক আছে। আর সে দাঁতের জন্য হত্যা করা হচ্ছে। তাহলে দন্ত যে নিমিত্তবাচক শব্দ, সেখানে হয়ে গেল সপ্তমীর দ্বিবচন দন্তয়োঃ। দুটি দাঁত বলেছে, দন্তয়োঃ। আর এই যে কর্মবাচক শব্দ হচ্ছে হস্তি, তার সঙ্গে নিমিত্তবাচক শব্দের সমবায় সম্বন্ধ আছে, তাহলে সমস্ত শর্ত মিলে যাচ্ছে, তাই এখানে সপ্তমী হয়েছে। কি হবে? কেশেষু চমরিং হন্তি। কেশেষু চমরিম হন্তি। দেখো একই একই সব লজিক, ঠিক আছে, এগুলো বোঝানোর কিছু নেই।